সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। স্বাগত জানাচ্ছি মর্তুজা আপনাকে। আজকে দৈনিক ইত্তেফাকের শিরোনামাজি স্কুল পড়ুয়া 2 বোনকে গলা কেটে হত্যা, টেলিটকে সেবার মান সন্তোষজনক নয়। বাংলাদেশ প্রতিদিন ভাড়াটিয়া যখন ভয়ঙ্কর, হামলার আভাস পাওয়া যায় 75-এর বিভিন্ন সময়। মানবজমিন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ টিম ঢাকায়, হস্তক্ষেপ মুক্ত নির্বাচন ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না। সুপ্রিম কোর্ট, আমাদের সময় বিব্রত আওয়ামী লীগ, এ কেমন বর্বরতা। সকালের খবর, কলকাতা থেকে আগরতলা কি বিনা ভিসায় পাওয়া যাওয়া যাবে? ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠন না হয় হাইকোর্টের ক্ষোভ। জায়জা দিন, ভিসা জটিলতায় এলোমেলো, হজ যাত্রা শিডিউল, নিয়ম না মানাই সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ম। ভোরের কাগজ, হজ যাত্রায় হজবরল, যুদ্ধাপরাধ বিচারে মন্থর গতি। আমাদের অর্থনীতি, পদ্মা সেতুতে দুর্নীতির গল্প সৃষ্টিকারীদের খুঁজতে কমিশন গঠন না হওয়ায় আদালতের ক্ষোভ। ইউনুসকে বাঁচাতে বাংলাদেশকে দমনের চেষ্টা করেছিলেন হিলারি। ইনকিলাব, 57 ধারার অপপ্রয়োগ হচ্ছে, 57 ধারা তুমি কার। দিনকাল, ভারসাম্যের অভাবে অনিয়ন্ত্রিত হচ্ছে সরকার, উন্নয়ন নয় সরকার অপকর্মের বিস্তার ঘটিয়েছে বিএনপি। সংগ্রাম, সিইসির প্রধান সংলাপে বেকায়দায় আওয়ামী লীগ, আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য চরম আপত্তিকর, সুপ্রিম কোর্ট বার। করতুয়া 57 ধারা মামলা নেওয়ার আগে পুলিশ সদস্যের পরামর্শ নিতে হবে। পুলিশের হাতে নির্যাতনের ভিডিও চিত্র, মতিন লাপাত্তা, ওয়ারেন্ট গায়েব। ইন্ডিপেন্ডেন্ট, 1.5 লাখ বাংলাদেশিজ ফেস threat of ouster. Financial Express, cost of shifting utility service lines along MRT up threefold. New Nation, waterlogging persists. Our time, millions still wait for national identification smart cards. Dhaka Tribune, হেফাজত makes a tea party move. অল্প আগে যে খবরটা আমরা টেলিভিশনে দেখলাম, সেটা কোনো কাগজে ওইভাবে আসেনি। সেটা হচ্ছে যে পুলিশের মহাপরিদর্শক বলেছেন যে 57 ধারায় মামলা করতে হলে পুলিশ হেডকোয়ার্টারের পারমিশন লাগবে। আপনি জানেন যে 24 ঘন্টা আগে ডুমুরিয়া সাংবাদিক লতিফকে, এটা মানে ছাগলের এই বিষয়টা উচ্চারণ করতে কেমন লাগে, এই কারণটাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার জামিন হয়েছে। তো এই সামগ্রিক পরিস্থিতি এবং 57 ধারা এসব মিলে আপনি কিভাবে দেখছেন? 57 ধারা নিয়ে নতুন করে খুব বেশি কিছু বলার নেই। 57 ধারা যখন সংশোধন করে, আইসিটি অ্যাক্ট সংশোধন করে যখন 57 ধারা সংযোজন করা হয়, তখন আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম, অনেকেই বলেনি কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম, কাগজে লিখেছিলাম, টেলিভিশনে বলেছিলাম যে 57 ধারায় যে ভাবে, যে শব্দ দিয়ে, যে বাক্য দিয়ে এই আইনটি তৈরি করা হচ্ছে, এই আইনটি দিয়ে অপপ্রয়োগ হবে, এটি একটি কালো আইন এবং এই আইনটির অপপ্রয়োগ হবে। তখন অনেকেই বলেছিলেন, সরকারের পক্ষ থেকে তো বটেই, সরকার সংশ্লিষ্ট অনেকে, এমনকি সাংবাদিকদের অনেকে এটার পক্ষে এক ধরনের অবস্থান নিয়ে বলেছিলেন যে অপপ্রয়োগ হবে না। আইসিটি অ্যাক্ট, আইসিটি নতুন একটি ক্ষেত্র, সেই জায়গাটিতে নিয়ন্ত্রণে আনার জন্য এক ধরনের কোনো না কোনো একটি আইন দরকার, সেই কথা এখনো অনেকে বলছেন। আমি সেই জায়গাটিতে আসার আগে 57 ধারার আপনি যে কথাটি বললেন, আমরা অনেক সময় অনেক কিছু বোঝাতে গিয়ে হীরক রাজার দেশের কথা বলি, যে কোনো একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বিষয়টা এতটাই কি বলে হাস্যকর থাকে যে হীরক রাজার মতো কিনা, এরকম একটি বোঝানোর চেষ্টা করি। এই 57 ধারার প্রয়োগ, অপপ্রয়োগ এবং 57 ধারার এই যে ব্যবহার, এই ব্যবহার সেই হীরক রাজার ব্যবহার, রাজার যে মতাদর্শ ছিল, তিনি যে প্রক্রিয়ায় কাজ করতেন, সেটাকেও ছাড়িয়ে গেছে। এখন এটি নিয়ে হাসির এত সিরিয়াস বিষয়, মানুষের জীবন বিপন্ন হচ্ছে, কাউকে আপনি 14 বছরের জেল দিয়ে দিতে পারেন ছোট্ট একটি অপরাধে, অথবা অপরাধ নয় এরকম কারণে আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন, নাজেহাল করতে পারেন, সেরকম একটি জায়গায় প্রয়োগ করছেন 57 ধারা। বলা হচ্ছে 57 ধারার এই জায়গাটিতে আসার আগে আপনি যে প্রসঙ্গটি বললেন, পুলিশের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, অনুমতি নিতে হবে। দেখেন, একটি আইন তৈরি হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে, সেই প্রক্রিয়ার অনেকগুলো ধাপ থাকে। এই আইনটিও সেরকম একটি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে। 2013 সালে এসে সংশোধনী আনা হয়েছে। আমি আইনটি পছন্দ না করতে পারি, আমি আইনটিকে কালো আইন বলতে পারি, আমি আইনটি বাতিল চাই, সবই করতে পারি, কিন্তু এই আইনটি বিদ্যমান থাকা অবস্থাতে, দেশে সংসদ থাকা অবস্থাতে, কার্যকর থাকা অবস্থাতে, সেই জায়গাটিতে
একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি প্রজ্ঞাপন দিয়ে বা একটা নোটিশ দিয়ে বলছে যে তাদের অনুমতি নিতে হবে। এই যে পুলিশ যেটা বলছে যে সদর দপ্তরের আইন শাখার অনুমতি নিতে হবে বা পরামর্শ নিতে হবে, আইসিটি একটা আইন কিন্তু সেটা বলে না, আইনে কিন্তু সেটা বলে না। অর্থাৎ দুটি এই পুলিশের এই ঘোষণা, বলতে চাচ্ছেন আইন বলবৎ থাকায় কি করে এটা সম্ভব, কি করে এটি সম্ভব? আমি বলছি পুলিশের এই ঘোষণা আর আইনের যে ধারা জাতীয় সংসদ যে আইনটি তৈরি করেছে, এই দুটি পরস্পর সাংঘর্ষিক। এখন প্রশ্ন হচ্ছে এটি পুলিশ কেন করলো? আমি ধরে নিতে পারি যে সৎ উদ্দেশ্যেই করেছে, যেহেতু এর অপপ্রয়োগ হচ্ছে, যেহেতু সাধারণ জনমানুষকে হেয় করা হচ্ছে, যেহেতু সাধারণ জনমানুষকে নাজেহাল করা হচ্ছে, সেই কারণে পুলিশ সৎ উদ্দেশ্যে করেছে। আমি এই জায়গাটিতে সমালোচনা না করে যেটি বলতে চাই, এই সৎ উদ্দেশ্যটা সরাসরিভাবে সরকারের পক্ষ থেকে আসা দরকার ছিল। যেটি দাবি জানানো হচ্ছে যে বাতিল করা হোক, এই আইনটি সরকারের পক্ষ থেকে বাতিল করা হোক, স্থগিত করা হোক বা কিছু করা হোক, এরকম একটি ঘোষণা আসা দরকার ছিল। তাহলে পুলিশের এই ঘোষণাটির দরকার ছিল না। আর এখানে আরেকটি কথা বলি, পুলিশ যদিও বলছে যে তার সদর দপ্তর থেকে অনুমতি নিতে হবে, আমি মনে করি না যে এই আইনটি কার্যকর থাকা অবস্থাতে এই সদর দপ্তর থেকে অনুমতি নেওয়াটাও সাধারণ জনমানুষকে বা সরাসরি বললে সাংবাদিকদের সুরক্ষা দিবে, আমি এটা মনে করি না। হয়তো দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হতে পারে। আর তাছাড়া যে অপপ্রয়োগ, সাংবাদিকদের দমনের যে ধারা চলছে, সাংবাদিকদের নিপীড়নের যে ধারা চলছে, এই ধারা থেকে এই ঘোষণার পরেও আমরা রক্ষা পাবো বলে আমি মনে করি না। দু একটি ব্যতিক্রম কিছু হতে পারে। ওবায়দুল কাদের সহ আরেকটি কথা বলতে আমি শেষ করছি। ওবায়দুল কাদের সহ অনেকেই যেটি বলার চেষ্টা করছেন, গণমাধ্যমেরও আরো অনেকে বলছেন যে কিছু না কিছু গণমাধ্যমের অনেকে বলছেন কিছু না কিছু একটি আইন থাকতে হবে। ওবায়দুল কাদের আইনের পক্ষে অবস্থান নিয়ে বলছেন অপপ্রয়োগ বন্ধ করতে হবে। তথ্যমন্ত্রী আবার ওই একই রকম কথা বলছেন যে সাংবাদিকদের তো নির্যাতন করা হচ্ছে না, সাংবাদিকতার কারণে কিন্তু নির্যাতন করা হচ্ছে না, 19 থেকে 20 জন সাংবাদিককে এই আমলায় হয়রানি করা হচ্ছে। তারপরেও যদি বলি যে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে না, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে আসতে চাই, এটা মৃত ছাগলের খবর দিয়ে সেটি তো বললাম যে হীরক রাজার সেই হাস্যকর অবস্থাকেও অনেকখানি ছাড়িয়ে গেছে এই ছাগলের ঘটনাকে কেন্দ্র করে যে মামলাটি করা হয়েছে। তা আমি ওবায়দুল কাদেরের ঘটনার জায়গাতে আসছি। ওবায়দুল কাদের যেটি বলছেন যে অপপ্রয়োগ বন্ধ হবে, আইনটি তৈরি তো হয়েছে অপপ্রয়োগ করার জন্য, আইনের ধারাটিই তো অপপ্রয়োগের, আইনের ভাষাই তো অপপ্রয়োগ করার সুবিধার জন্য। আপনি আইনটি রেখে অপপ্রয়োগ বন্ধ করবেন? আমরা তো কোনো ইউটোপিয়ান জগতে বাস করি না, আমরা একটা বাস্তবতার জগতে বাস করি। সেই বাস্তবতার জগতে সম্ভব নয়। এটার মূল বিষয় হলো, আপনি যখন একটি ভুল করবেন তখন সেই ভুলটি যদি আপনি ক্ষমা চেয়ে নয়, সেই ভুলটি যদি আপনি সংশোধন করে নেন তাহলে একটি ব্যাপার। এখন সেই ভুলটিকে জাস্টিফাই করার জন্য তাহলে আপনি এক নাগারে ভুল করতেই থাকবেন। আইনটিতে বড় রকমের গলদ আছে, বড় রকমের সমস্যা আছে, মানুষকে এর আইনের অপপ্রয়োগের সুযোগ আছে। এখন আপনি সেই আইনটি বাতিল না করে আপনি তার নানা রকমের কথা বলার চেষ্টা করছেন, এটি তো সমাধান দিবে না, এর কিন্তু আরো সংকট তৈরি হবে। আপনি জানেন যে নারী নিগ্রহ চলছে দেশ জুড়ে। সর্বশেষ যে দুটো ঘটনা দেখছি আমি, নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে কিশোরী এবং রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ, আর বগুড়ার ঘটনা তো আপনি জানেননি। এখন হয় কি, আমাদের বাংলাদেশে আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছি, একটি ঘটনা সামনে আসে, আমরা গণমাধ্যম, নাগরিক সমাজ, সাধারণ জনমানুষ সেই ঘটনাটিকে কেন্দ্র করে আমরা সোচ্চার হই। আমরা ধরেন একজন তুফানের বিচার চাই, আমরা একজন অমুকের বিচার চাই যিনি ঘটনাটি ঘটান। এই বিচার চাওয়াটা খুব প্রত্যাশিত, দরকার। এই তুফানদের শাস্তি দেওয়া দরকার, নারায়ণগঞ্জে যে অপরাধ করছে তার শাস্তি দেওয়া দরকার, চট্টগ্রামে যে অপরাধ করছে তার শাস্তি দেওয়া দরকার। কিন্তু এই শাস্তিগুলো হচ্ছে এক ধরনের টোটকা সমাধান। এই শাস্তিগুলো দরকার, কিন্তু এই শাস্তি দিয়ে সামগ্রিক পরিস্থিতির খুব বেশি উন্নয়ন করা যায় না যদি না নীতি নির্ধারক পর্যায়ে সামগ্রিক পরিস্থিতি বিষয়ে সুস্থ, স্বাভাবিক, সাধারণ চিন্তার প্রতিফলন দেখা না যায়। সেটি হচ্ছে আইন আইনের মতো করে প্রয়োগ করতে হয়। আইন যদি আপনি, যে আইনটি আছে সেই আইনটি যদি আপনি আইনের মতো করে প্রয়োগ করেন তাহলে 57 ধারার দরকার হয় না। আপনি যেহেতু আইনটি পক্ষপাতমূলকভাবে প্রমাণ করেন, আপনি যেহেতু খুনের মামলার আসামিকে সাধারণ ক্ষমার আওতায় ছেড়ে দেন, আপনি যেহেতু রাজনৈতিক পরিচয় দেখে মামলা হবে কি হবে না, পুলিশ অ্যাকশন নিবে না পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটি যেহেতু আপনি নির্ধারণ করেন, সেই কারণে আমরা যখন ওই যে একজন দুইজনের বিরুদ্ধে সোচ্চার হই তখন একটি দুটি ঘটনার বিচার হয়। হয়তো বগুড়ার তুফানদের বিচার হবে,
কিন্তু তুফানদেরকে কারা তৈরি করে, কারা তৈরি করলো, এরকম তুফান তো বাংলাদেশের সব রাজনৈতিক দলে আছে, বড় রাজনৈতিক দলগুলোতে আছে। যখন যারা ক্ষমতায় থাকে তাদেরটার প্রকাশ বেশি হয়, আওয়ামী লীগেরটার প্রকাশ এখন বেশি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই তুফানদেরকে কারা তৈরি করলো? এই তুফান কি হঠাৎ করে তৈরি হয়েছে? বলা হচ্ছে তুফান কোটি কোটি টাকার মালিক। তো কোটি কোটি টাকার মালিক হয়েছে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, স্থানীয় রাজনীতিকে ব্যবহার করে। স্থানীয় রাজনীতি কি করেছে? স্থানীয় প্রশাসন কি করেছে? পুলিশ তাকে 2-3 বার গ্রেপ্তার করেছে, সে জামিন নিয়ে আবার বের হয়ে এসেছে। তো স্থানীয় যে আওয়ামী লীগের রাজনীতিবিদ এখন যারা তুফানের বিচার চাইছেন, তো তুফান যে চাঁদাবাজি করতে আপনারা সেটা জানতেন না? রাজনৈতিকভাবে আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন? আপনারা রাজনৈতিকভাবে কেন্দ্রীয়কে কোনো কিছু জানিয়েছিলেন যে তুফানের মতো এরকম লোকজন যে চাঁদাবাজি মাস্তানি করছে? অর্থাৎ এই জায়গাটিতে আমার মূল বক্তব্য যেটি, আপনি যদি সামগ্রিকভাবে আইন প্রয়োগের জায়গাতে পক্ষপাতমূলক অবস্থান পরিবর্তন না করেন, তাহলে এই 1-2টি ঘটনা গণমাধ্যম যে সমস্ত জায়গাতে সোচ্চার হবে, সাধারণ জনমানুষ যে সমস্ত জায়গাতে সোচ্চার হবে, সেরকম 2-1টি ঘটনার বিচার হবে, গ্রেপ্তার হবে। আর এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আমি বলতে পারবো যে এই যে আমরা ব্যবস্থা, দুর্ঘটনা ঘটেছিল, আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু এর প্রেক্ষিতে সাধারণ জনমানুষের জীবনে কোনো স্বস্তি আসবে না। সাধারণ জনমানুষের জীবনে স্বস্তি আসার জন্য, সাধারণ জনমানুষের জীবনে স্বস্তি আনার জন্য আপনাকে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। প্রচলিত আইন দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব, নতুন আইনের কোনো দরকার নেই। 57 ধারা, এই আইন তো অনেক করা আইন আছে, যে নারী নিগ্রহ, এই আইন সহ সব আইনের কথা বলছি, কিন্তু আইন দিয়ে তো কিছু হচ্ছে না, আইনের প্রয়োগের কথা বলছি আমি। এই জন্যই বলছি আইন করার কোনো দরকার নাই। আইসিটি অ্যাক্টের জন্য যারা বলছেন যে কিছু না কিছু একটা আইন করতে হবে আইসিটি ক্ষেত্রে অপরাধ দমনের জন্য, আমি সেই জায়গাটার কথাও বলছি, নতুন আইনের কোনো দরকার নেই। বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনটির আপনি সঠিকভাবে প্রয়োগ করেন, সঠিক অপরাধী চিহ্নিত করেন, দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধীর বিরুদ্ধে মামলা করবেন না, অপরাধী ছেড়ে দেবেন না, অপরাধী কাউকে, ভালো মানুষকে জেলে ঢোকাবেন না, তাহলে আপনি প্রচলিত আইন দিয়েই সবকিছু করতে পারবেন। সেটা নারী ও শিশু নির্যাতন আইন বলেন, আইসিটি অ্যাক্ট বলেন, যেটার কথাই বলেন, অপপ্রয়োগের সুযোগ রাখলে অপপ্রয়োগ হবেই। আর আপনার হাতে যা আছে সেটা যদি আপনি প্রয়োগ করেন সঠিকভাবে, সততার সঙ্গে যদি প্রয়োগ করেন, নৈতিকতার সঙ্গে যদি প্রয়োগ করেন, তাহলে আপনি এর দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। আমি বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি প্রয়োগ হবে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। মুর্তজা, আপনি জানেন যে জাতিসংঘের একটা টিম এই মুহূর্তে ঢাকায়, তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। আর নির্বাচনের কি তাড়াতাড়ি কি নির্বাচন হতে যাচ্ছে? তাড়াতাড়ি নির্বাচন বলতে, নির্বাচন যে সময়টি হওয়ার কথা 2019 সালে জানুয়ারি বা এরকম একটি সময় হওয়ার কথা। আমার ধারণা নির্বাচনটি হয়তো 2018 সালের শেষ দিকে গিয়ে হবার সম্ভাবনা, এটি আমার ধারণা। আর আপনি যে কথা বলছেন জাতিসংঘের টিম, নির্বাচন কমিশনের এক ধরনের তৎপরতা, এই জায়গাটিতে যে কথাটি বলা দরকার সেটা নাগরিক সমাজের প্রতিনিধিরা কথা বলেছেন, আরো অনেকে কথা বলবেন। সেখানে যে সমস্ত কথা এসেছে সেই সমস্ত কথা নিয়ে আবার সমালোচনা হচ্ছে। জাতিসংঘের টিম আসুক আর যে টিমই আসুক, হয় কি, আপনি যদি একটা প্রতিষ্ঠানহীন দেশে পরিণত হন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান না থাকে, প্রতিষ্ঠানের উপরে যদি আপনার নির্ভরতা না থাকে, তাহলে বাইরে থেকে কেউ এসে অথবা দেশের ভেতর থেকে নানা রকমের কথা বলে খুব বেশি কোনো কাজে লাগানো যায় না। কাজে তখনই লাগে যখন দেশের ভেতরে যে বড় রাজনৈতিক দলগুলো থাকে, সেই রাজনৈতিক দলগুলোর যদি, বিশেষ করে ক্ষমতায় যারা থাকেন, তাদের যদি একটা সদিচ্ছা থাকে যে আমরা একটি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করব। সেটা যদি না থাকে, তাহলে জাতিসংঘের টিম আসবেন, কমনওয়েলথের টিম আসবেন, বা অন্যান্যরা টিম আসবেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা বলবেন, কথা বলবেন। সেই কাজ করার জন্য যে কাগজে কলমের ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, আর বাংলাদেশের বাস্তবতায় সেই ক্ষমতা প্রয়োগের জন্য যে সাহস, যে দক্ষতা, যে যোগ্যতা থাকতে হয়, যে দৃঢ়তা থাকতে হয়, সেটা আমরা আজ পর্যন্ত আমাদের কোন নির্বাচন কমিশনকে দেখিনি। আমরা কোন নির্বাচন কমিশন, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু এর বাইরে সবগুলো নির্বাচন কমিশনকেই আমরা দেখেছি সরকারের মতামতের, সরকার যা চায় তার একটা মতামতই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এখন এখানে প্রসঙ্গ এসেছে নাগরিক সমাজের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে, যে সেনাবাহিনী নামানোর কথা বলা হয়েছে, কেউ কেউ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নামাতে বলেছে, কেউ কেউ স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখতে বলেছেন, আবার না ভোটের কথা বলেছেন। আমার ধারণা যে সেনাবাহিনী নামিয়েও একটা টোটকা সমাধান
সাময়িক হয়তো একটা সমাধান পাবেন, কিন্তু সেটি ধরেন আপনার একটি প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি এরকম টোটকা সমাধান দিয়ে চলতে পারে না, একটা রাষ্ট্র এরকম টোটকা সমাধান দিয়ে চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সদিচ্ছা, তাইলে কি করতে হবে? রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা আসতে হবে। সদিচ্ছা যদি না আসে তাহলে এই অবস্থার থেকে আমাদের মুক্তি মিলবে না। সেনাবাহিনী নামিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এটা নিয়ে বিতর্ক আছে, শেষ পর্যন্ত দেয়া হবে কিনা, হবে বলে আমার কাছে মনে হয় না। রাজনীতিবিদরা তো এই একটা জায়গায় একমত হতে পারেন না। রাজনীতিবিদরা এই একটা জায়গায় একমত হতে পারেন না, এবং নির্বাচন কমিশনকে তারা কাজও করতে দিতে পারেন না। আবার এই নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় সেটাকেও তারা সমর্থন করেন না। এখন এই আপনাকে তো কিছু না কিছু একটা তো করতে হবে। ঠিক আছে, সেনাবাহিনীর দরকার নাই, সেনাবাহিনীর নির্বাচনের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবেও রাখার দরকার নাই, পুলিশ, র্যাব, বিজিবি এদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করেন, নিয়ন্ত্রণ করেন। কিন্তু আপনি আন্তরিকতার প্রমাণ দেন, রাজনীতিবিদরা আন্তরিকতার প্রমাণ দেন যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। আপনারা একটা অবস্থা তৈরি করে রেখেছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, এবং সেটি প্রমাণ হয়েছে। আপনি জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত প্রমাণ হয়েছে যে আপনি নির্বাচন করতে পারেন না। তা আপনি যেহেতু নির্বাচন করতে পারেন না, এখন কেউ যদি বলে যে তাহলে সেনাবাহিনী নিয়ে আসেন, এখন সেনাবাহিনী এনে সমাধান পুরোপুরিভাবে করে দিতে পারবে আমি তাও বিশ্বাস করি না। কিন্তু কেউ যদি বলে যে সেনাবাহিনী দিলে পরিস্থিতি তার অন্য সময়ের চেয়ে ভালো হবে, তা আপনি যেহেতু নির্বাচন করতে পারবেন না তাহলে আপনি সেটাকে তাহলে সমর্থন করতে হবে। যদি সমর্থন না করেন তাহলে আপনাকে একটা কার্যকর পন্থা বের করতে হবে। এখন এই জায়গাটিতেই মূল প্রসঙ্গ যেটি আসে সেটি হচ্ছে আমাদের ওই অবস্থার মধ্যে যেতে হবে যদি আমরা সমাধান চাই। সেটি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুনতে খারাপ শোনালেও উত্তরাধিকার সূত্রে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান পেয়েছিলাম স্বাধীনতার সূত্রে, আমরা আমাদের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করতে পারিনি। যতটা শক্তিশালী ছিল আমরা পর্যায়ক্রমে সেই প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে আস্তে 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 দুর্বল করে দিয়েছি। একটা প্রতিষ্ঠানহীন দেশে কোনো অবস্থাতেই শক্তিশালী একটি গণতন্ত্র চলতে পারে না, বা সুস্থ গঠনমূলক গণতন্ত্র চলতে পারে না। তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান গণতন্ত্র। এখানে গণতন্ত্র, রাজনীতি যদি ক্ষমতা হয় তাহলে কি করবে? রাজনীতি ক্ষমতা, সেটাকে খুব খারাপ ভাবার কোনো কারণ নাই। রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করেন। ঠিক আছে, আপনারা ক্ষমতায় যান, কিন্তু সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। আপনারা জনগণের ভোট নিয়ে যান, জনগণকে ভোটটা দিতে দেন। আপনারা কৌশল করে জনগণের ভোটকে মেকানিজমের মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন কেন? এই কৌশল আপনাদের থাকবে কেন? আপনারা 22 জানুয়ারির নির্বাচন কেন করতে চাইবেন? 5 জানুয়ারির নির্বাচন কেন করতে চাইবেন? এই নির্বাচনগুলো করতে চেয়ে তো আপনারা আপনাদের ক্ষতি করছেন। আপনারা নাগরিক সমাজ কথা বললে আপনারা তার উপর ক্ষেপে যান, কিন্তু নাগরিক সমাজকে আপনারা কথা বলার সুযোগ দেন কেন? নাগরিক সমাজ কেন বলতে পারে যে সেনাবাহিনী নিয়োগ দিতে হবে? নাগরিক সমাজ কেন বলতে পারে যে না ভোটের ব্যবস্থা করতে হবে? নাগরিক সমাজকে কেন বলতে হয় যে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেন? এই কাজগুলো তো আপনাদেরই করার কথা। ধন্যবাদ মুর্তজা আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।